Hello. So this is the second lecture of project risk management. যেখানে আমরা expected monetary value নিয়ে ডিসকাশন করব। expected monetary value হচ্ছে আপনি কোনো একটা আনসার্টেন ইভেন্টকে কিভাবে মনিটারি ভ্যালু পুট করবেন সেটার একটা ফেনোমেনা। সো ইট ইজ পিওরলি স্ট্যাটিস্টিক্স বেস। এখানে আমরা আসলে আনসার্টেনিটি কথা বলবো, দ্যাটস ওয়াই এটা আমরা হচ্ছে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু বলি। সো স্ট্রেট ফরওয়ার্ড আমরা যদি একটা ডেফিনেশনে চলে যাই, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু ইজ এ সিম্পল ম্যাথ লাইক হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য রিস্ক, that means uncertainty কত পার্সেন্ট। সো ইফ দ্য আনসার্টেনিটি ইজ 50% and the impact is 1000 টাকা, তার মানে রিস্কটা যদি ঘটে যায়, দ্যাট মিনস থ্রেটটা যদি আমাদের জন্য ইস্যু হয়ে দাঁড়ায়, তাহলে উইল বি লুজিং 1000 টাকা। দ্যাট মিনস এক্সপেক্টেড মনিটারি ভ্যালু ইজ 50% into 1000 is equal to 500 টাকা। Why it is important to calculate your contingency reserve? আমরা টাইম ম্যানেজমেন্ট এবং কস্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টারে কন্টিনজেন্সি রিজার্ভ নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা রেফার করেছিলাম যে কন্টিনজেন্সি রিজার্ভ কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা এই চ্যাপ্টারে এসে দেখবো, রিস্ক ম্যানেজমেন্ট চ্যাপ্টারে। অ্যান্ড দিস ইজ হাউ উই উইল ক্যালকুলেট আওয়ার কন্টিনজেন্সি রিজার্ভ উইথ দ্য এক্সপেক্টেড মনিটারি ভ্যালুস। ইট ইজ ভেরি ইমপ্র্যাকটিক্যাল যে আপনার একটা প্রজেক্টের জন্য, যে কোনো একটা অ্যাক্টিভিটির জন্য বাজেট আপনি ধরেছেন 10,000 টাকা, অ্যান্ড ইউজ ফোরসি এ রিস্ক যেটা ঘটলে আপনার 2,000 টাকা আরও এক্সট্রা লাগতে পারে, আপনি যেন 2,000 টাকাই বাজেট রেখে দিলেন। তো এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেই 2,000 করে আমার বাজেটটা উইল বি ভেরি ইনফ্লেটেড, এবং যেটা আসলে হয়তো দেখা যাচ্ছে কাস্টমারকে একটা ভীতির মধ্যে দিয়ে দেবে যে এত টাকা কি জন্য বাজেট লাগবে। সো দ্যাটস ওয়াই টু বি রেশনাল, because not all the uncertainties will happen, or not all the threats will be happening in reality. It is statistically we don't accept that all the uncertainties will be happening. That's why আমরা একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করি এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, যে আমি আসলে রিস্কের জন্য কত টাকা বরাদ্দ রাখবো। সাপোজ ইউ হ্যাভ এ ওয়ার্ক প্যাকেজ হুইচ ইজ ওয়ার্থ 10,000 টাকা, অ্যান্ড ইউ ফোরসি এ রিস্ক যে এই কাজটা না হওয়ার সম্ভাবনা আছে 20%, বা এটা এক্সট্রা খরচ হওয়ার সম্ভাবনা আছে 20%, এবং এক্সট্রা খরচ হতে পারে 10,000 টাকা। দ্যাট মিনস 10,000 টাকার কাজের জন্য আরও 10,000 টাকা এক্সট্রা খরচ হতে পারে। দ্যাটস ওয়াই সো ইউ কিপ দ্য এডিশনাল কন্টিনজেন্সি রিজার্ভ ইজ 20% ইন্টু 10,000 টাকা, 2,000 টাকা। এখন কারণ মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমার তো যখন জিনিসটা হয়ে যাবে তখন তো আমার আসলেই 20,000 টাকাই খরচ হবে যদি ইট ইজ ইন প্র্যাকটিস। এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল আপনি একটা অ্যাক্টিভিটি নিয়ে কথা বলছেন, দেয়ার উইল বি হান্ড্রেডস অফ অ্যাক্টিভিটিস ইন দ্য প্রজেক্ট which will be organically managed in some instances, যে আপনার প্রত্যেকটা রিস্ক তো আর ঘটে যাবে না, যেগুলোর জন্য আপনি বাজেট রাখছেন কিছু কিছু কন্টিনজেন্সি রিজার্ভ লাগবে না, কিছু কিছু কন্টিনজেন্সি রিজার্ভ বেশি লাগবে, এবং আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট ইট ইজ নর্মালি যে আমাদের হয়তো বা সব পরিমাণ কন্টিনজেন্সি রিজার্ভ লাগে না, বাট স্টিল ইফ উই নিড মোর দেন কন্টিনজেন্সি রিজার্ভ দেন দেয়ার ইজ অ্যানাদার বাকেট হুইচ উই কল ম্যানেজমেন্ট রিজার্ভ, যেটা আমি আমার ডিসক্রিপশনে রেখে দিই। সো কন্টিনজেন্সি রিজার্ভ আর ম্যানেজমেন্ট রিজার্ভের মধ্যে পার্থক্যটা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ আমি একটা বেসড অন এ ক্যালকুলেশন, আপনি যখন কাস্টমারের কাছে যাবেন বা যখন আপনি সুপেরিয়রকে সাবমিট করবেন, দেন ইউ হ্যাভ অ্যান অ্যান্সার যে ওয়াই ইউ আর asking for 2,000 টাকা, why you are not asking for 10,000 টাকা for each risk. So এখানে কিছু দেয়া আছে যে ওয়ার্ক প্যাকেজ এটাতে হয়তো একটা 10% প্রবাবিলিটির আছে রিস্ক, যেটাতে 5,000 টাকা হচ্ছে ইম্প্যাক্ট হবে, সো 500 টাকা এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। এরকম করে দেখেন এখানেই আমরা হয়তো বা অলমোস্ট 1,500 টাকা রিস্ক রেখে দিয়েছি, রাইট? সো আমার যদি এই রিস্কটা শুধু হয় যদি হয় তাহলে আমি 1,500 টাকা এখানে ক্যাটার করতে পারছি, স্টিল আরও 1,500 টাকা আমার এক্সট্রা লাগবে। দিস ইজ নট দ্য কম্প্রিহেনসিভ রিস্ক, যদি আমার এডিশনাল থাকে এখানে আসবে, আর না হলে আমি ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে আনবো। এখন আমার 15% একটা প্রবাবিলিটি আছে, এটার জন্য আমি 3,000 টাকা বরাদ্দ রেখে দিব বাজেটে, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। দ্যাট ইজ ওয়াই আমরা এক্সপেক্টেড মনিটারি ভ্যালু থিওরিটা করি, ইমপ্লিমেন্ট করি। দিস থিওরি ইজ very much applicable in insurance industry. ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে
জাস্ট এটা নিয়েই কাজ করা হয়। সে ফর এক্সাম্পল আপনারা যদি আপনাদের বোঝার জন্য আমি বলছি, সে ফর এক্সাম্পল আমরা অনেকেই হয়তো বা লাইফ ইন্স্যুরেন্স নিয়েছি, রাইট? তখন অনেকগুলো কোয়েশ্চেনারি ছিল যে আর ইউ এ মেল, আপনার বয়স কত, আর ইউ ম্যারিড, আপনার বাচ্চা আছে কিনা, দেন ডু ইউ হ্যাভ এনি ডিজিজ, আপনার এই সে ফর এক্সাম্পল 30 ইয়ার্স ওল্ড, আপনার 30 বছর বয়সের মধ্যে আপনার কোনো সময় জন্ডিস হয়েছিল কিনা, যক্ষা হয়েছিল কিনা, এইডস হয়েছিল আছে কিনা, এই জাতীয় অনেক কোয়েশ্চেনারি ফিল আপ করে দেন দে গিভ আস লাইফ ইন্স্যুরেন্স। সো আমার কথার কথা, আমার বয়স 30, আপনার বয়সও 30, এভরিথিং ম্যাচেস, খালি আমার হচ্ছে আই এম ম্যারিড, ইউ আর নট ম্যারিড। সেক্ষেত্রে দেখবেন আপনারা আমার প্রিমিয়াম সেম না, আপনারা আমার প্রিমিয়াম যেটা আমরা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিই সেটা সেম হবে না, কারণ দিজ আর অল ফিচার্স যেটার উপরে ডিপেন্ড করে তারা প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে। যে 30 ইয়ার্স ওল্ড ম্যারিড একটা লোকের মৃত্যুর প্রবাবিলিটি কত, এবং 30 ইয়ার্স ওল্ড আনম্যারিড একটা সিঙ্গেল একটা লোকের লাইফের এক্সপেক্টেন্সি কত। দিস সর্ট অফ অ্যানালাইসিস দ্য ইন্স্যুরার্স ডু, দ্যাট ইজ where they invest more to make this as accurate as possible. পুরো গ্লোবাল ডেটা নিয়ে তারা এটা নিয়ে অ্যানালাইসিস করে, তারা অ্যাকচুয়ালিরা এই জিনিসটা হিসাব করে, দেন বেসড অন দ্যাট দে আইডেন্টিফাই দ্য ইম্প্যাক্ট। যে এই লোকটা, আমি যদি বলি যে আমি 30 লাখ টাকার একটা লাইফ পলিসি নেব, দ্যাট মিনস আমি ভ্যালু দিচ্ছি আমার লাইফের 30 লাখ টাকা। সো আমি যদি মরে যাই, আল্লাহ না করুক, সো দ্যাট উইল বি 30 লাখ টাকা ইকুইভ্যালেন্ট অফ ইম্প্যাক্ট। সো ওই 30 লাখ টাকা দেওয়ার জন্য আমার প্রবাবিলিটি কত মরে যাওয়ার, সেটার উপরে ডিপেন্ড করে তারা একটা প্রিমিয়াম সেট করে। সেম গোস ফর হেলথ ইন্স্যুরেন্স, সেম গোস ফর অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। সে ফর এক্সাম্পল ঢাকা শহরে যে গাড়িটা ইন্স্যুরেন্স করবে সেটার প্রিমিয়াম হয়তো বা সে ফর এক্সাম্পল খুলনা বা রাজশাহী শহরের চেয়ে কম হওয়া উচিত নর্মালি, কারণ ঢাকায় অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি এবং খুলনা রাজশাহীর অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটিটা সচরাচর একই না। সো দ্যার ইজ এ ডিফারেন্স। সো আমরা আরেকটু বেটার ইনসাইটের জন্য আমরা পিএমবকে একটা সিনারিও আছে, সেই সিনারিওটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এটার জন্য আমরা একটু এখানে দেখি। এই সিনারিওটা হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট। সে ফর এক্সাম্পল একটা পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, দে আর ইন এ ফিক্স, তারা একটা ডিসিশন নিতে যাচ্ছে যে তাদের একটা এক্সিস্টিং পাওয়ার প্ল্যান্ট আছে কোনো একটা জায়গায়, সেই পাওয়ার প্ল্যান্টটাকে তারা আপগ্রেড করবে, অর দে উইল বিল্ড এ নিউ প্ল্যান্ট। এখন সেটার জন্য তাদের কি উপাত্ত আছে? তাদের উপাত্ত আছে যে আমি যদি বিল্ড করি আমার কত টাকা খরচ হবে, আর আমি যদি আপগ্রেড করি আমার কত টাকা খরচ হবে, সেটা তাদের কাছে আছে। এখানে দেখা যাচ্ছে বিল যদি করে তারা, তাদের ইনভেস্টমেন্ট তাদের ইনভেস্টমেন্ট হবে $120 মিলিয়ন, আর যদি তারা আপগ্রেড করে তাহলে তাদের $50 মিলিয়ন হচ্ছে ইনভেস্টমেন্ট হবে। এখন দে অলসো অ্যানালাইজ যে দেয়ার ইজ এ 60% প্রবাবিলিটি ইন দ্য মার্কেট যে তারা স্ট্রং ডিমান্ড পাবে, ইলেকট্রিসিটির স্ট্রং ডিমান্ড পাবে, অ্যান্ড দেয়ার ইজ এ 40% probability that they will be having weak demand. এখন যখন তাদের স্ট্রং ডিমান্ড পাবে, একটা জিনিস লক্ষ্য করুন, যখন তারা স্ট্রং ডিমান্ড পাবে, সো তারা আর উইক ডিমান্ড পাচ্ছে না। সো দিস ইজ ইদার লাইন। স্ট্রং ডিমান্ড যদি পায়, দে হ্যাভ অ্যানালাইজড যে ইফ দেয়ার ইজ স্ট্রং ডিমান্ড উই উইল বি হ্যাভিং এ 200 মিলিয়ন রেভিনিউ, আর যদি উইক ডিমান্ড হয় উইল বি হ্যাভিং 90 মিলিয়ন রেভিনিউ ইফ উই বিল্ড দ্য প্ল্যান। একই কাজ আপগ্রেড যদি আমরা করি, ইফ উই আপগ্রেড and we get strong demand, we will be earning 120 million. The revenue will be 120 million. And if it is weak demand, we will be earning 60 million. These are the data that the company has. এখন তারা বের করতে যাচ্ছে তারা কি বিল্ড করবে নাকি আপগ্রেড করবে। এখন সেজন্য তারা এক্সপেক্টেড মনিটারি ভ্যালুর সহায়তা নিচ্ছে। লক্ষ্য করুন, এখানে এই কোম্পানিটা প্রথমে বের করতে হবে আসলে কোনখানে তাদের লাভ বেশি, হুইচ অপশন বিল্ড অর আপগ্রেড, কোনটা তাদেরকে বেশি প্রফিট দিচ্ছে। সো আমরা আসলে প্রত্যেকটা ব্রাঞ্চের আগে প্রফিট হিসাব করতে হবে। সো এইখানে যদি আমরা যাই, স্ট্রং ডিমান্ড যদি হয় 200 মিলিয়ন তার রেভিনিউ এবং 120 মিলিয়ন তার খরচ, রাইট? সো they will make 80 million profit if it is strong demand and they build the plant. এবং যদি তাদের উইক ডিমান্ড হয় তাহলে তারা 30 মিলিয়ন লস করবে, কারণ 90 মিলিয়ন তার রেভিনিউ আসবে, 120 মিলিয়ন তাকে ইনভেস্ট করতে হবে। সো they will be losing 90 million if they go by weak demand.
এখন এই স্ট্রং ডিমান্ডের প্রবাবিলিটি কত? 60%. So expected monetary value in this case is 60 into 80, 48 million. So 48 million টাকা তার লাভ করার প্রবাবিলিটি আছে if it is strong demand, and if it is weak demand then তার 3 4 12, so 12 million লস করার প্রবাবিলিটি আছে. That means the probabilistic analysis say যে তোমার যদি স্ট্রং ডিমান্ড হয়, none of this is certain. যেহেতু প্রবাবিলিটি আছে, স্ট্রং ডিমান্ডেরও প্রবাবিলিটি আছে, উইক ডিমান্ডেরও প্রবাবিলিটি আছে. ইফ স্ট্রং ডিমান্ড ইজ দেয়ার দেন তুমি 48 মিলিয়ন লাভ করবা, বাট ইফ উইক ডিমান্ড ইজ দেয়ার ইউ উইল লুজ 12 মিলিয়ন. সো দুটোকে যদি আমি যোগ করি, সো 48 মিলিয়ন মাইনাস 12 মিলিয়ন ইজ ইকুয়াল টু 36 মিলিয়ন. সো বিল্ড করলে আমি 36 মিলিয়ন ওয়াট রেভিনিউ পাবো. এটা হচ্ছে এখানে এক্সকিউজ মি 36 মিলিয়ন রেভিনিউ আমি পাবো, সেটা হচ্ছে বিল করার ক্ষেত্রে. এখন আপগ্রেড করার ক্ষেত্রে আমরা যদি দেখি, আপগ্রেড করতে আমার 50 মিলিয়ন খরচ হবে, স্ট্রং ডিমান্ডে আমি 120 মিলিয়ন রেভিনিউ পাবো. সো 120 মিলিয়ন রেভিনিউ মাইনাস 50 মিলিয়ন ইনভেস্টমেন্ট, দ্যাট মিনস 70 মিলিয়ন আমার গেইন if it is a strong demand. And weak demand, if it is weak demand, I'm really sorry, if it is weak demand, then we will be gaining 10 million. How? 60 million is my revenue and 50 million is my investment, so 10 million আমি gain করব. 70 million gain করার আমার probability কত? 60%. so expected monetary value for this branch is 42 million. 60% into 70 million, and for this branch is 40% into 10 million, that means 4 million. So 42 আর 4, 46 million is my expected monetary value if I upgrade this plant. So এই দুইটার মধ্যে প্রফিট হওয়ার প্রবাবিলিটি বেশি হচ্ছে if we upgrade. So it is safer for the organization to upgrade, not build a new power plant in this scenario, catering all the risk যেসব প্রবাবিলিটি তাদের কাছে আছে এবং যেসব ইম্প্যাক্ট তারা অ্যানালাইসিস করেছে তার বেসিসে এটা হচ্ছে তাদের জন্য সাজেশন দ্যাট দে আপগ্রেড দ্য plant rather than building the plant. So this is one example, expected monetary value. And there is আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করার পরে এখন we have to apply the risk responses, যে রিস্কগুলোর জন্য আমার রেসপন্স কি হবে. So I have said in the previous lecture that there are two sorts of risk. Number one is negative risk or threat, or number two is positive risk or opportunity. So negative risk এর রেসপন্স গুলো স্ট্র্যাটেজি গুলো হচ্ছে avoid, transfer, mitigate, accept. Avoid means you foresee a risk যে if you smoke you'll get cancer. There is a risk that you will get cancer if you smoke. আপনি স্মোকিং ছেড়ে দিলেন, দ্যাট ইজ অ্যাভয়েডিং, রিস্কটা অ্যাভয়েডই করে ফেললেন. আপনি স্মোকিংয়ের থ্রুতে ক্যান্সার হওয়ার রিস্কটা আপনি অ্যাভয়েড করে ফেললেন. ট্রান্সফার হচ্ছে সেই সব রিস্কগুলো যেগুলো আমরা আসলে একদম অ্যাভয়েড করতে পারবো না, সেই রিস্কগুলোকে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো, লাইক ইন্স্যুরেন্স. সে ফর এক্সাম্পল আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং আপনি $100 মিলিয়ন একটা শিপমেন্ট পাঠাবেন এখান থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে 100 মিলিয়ন একটা শিপমেন্ট পাঠাবেন. কিন্তু এই যে জাহাজ ডুবে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনার 100 মিলিয়নের শিপমেন্টটা ডুবে যাওয়ার একটা চান্স থাকে. সো ইউ উইল বি লুজিং 100 মিলিয়ন, ইউ ক্যানট টেক দ্যাট রিস্ক. সো আপনি যেটা করতে পারেন, আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে বলতে পারেন যে আমার এত টাকার মাল আছে, আমি এটা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছায় দিতে চাই, ইন বিটুইন ডুবে যাওয়ার যে রিস্ক সেটার জন্য তুমি এই রিস্কটা তুমি নিবা, ইন্স্যুরেন্স কোম্পানি. সো হোয়াট উইল বি ইয়োর প্রিমিয়াম চার্জ? দে উইল বি আস্কিং, তাদের ওই যে প্রবাবিলিটি ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে এক্সপেক্টেড মনিটরি ভ্যালুকে, সে ফর এক্সাম্পল দে উইল বি আস্কিং $2 মিলিয়ন ফর ইউ, যে $2 মিলিয়ন তুমি আমাকে প্রিমিয়াম হিসেবে দাও, আই উইল বি কাভারিং দ্য রিস্ক. সো আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে আপনি $100 মিলিয়ন একটা কনসাইনমেন্ট দিতে পারছেন, $2 মিলিয়ন একটা ট্রান্সফার ফি আপনি ইন্স্যুরেন্সকে দিয়ে দিচ্ছেন. সো ইফ আল্লাহ না করুক, ইফ দ্য শিপ drowns, so $100 million will be paid by the insurance. So the risk is transferred to that insurance company, right? Then comes mitigate.
মিটিগেট ইজ এ স্ট্র্যাটেজি যেখানে আপনি একটা এডিশনাল একটা স্ট্যান্ড নিয়ে রাখেন, একটা রিস্ক মিটিগেট করেন। সে ফর এক্সাম্পল আপনি একটা প্রোগ্রাম করবেন, সেখানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার একটা চান্স আছে। So what do? You hire a generator, portable generator, the standby generator, or you if it is sufficient, you purchase the IPS. So that is mitigation. অথবা আমরা একদম ভালোভাবে বোঝার জন্য আমাদের সাইড বেঞ্চের যে প্লেয়ার ফুটবলের ক্ষেত্রে, যে আমার যদি কোনো একজন ইনজুর্ড হয়ে যায়, আমি ইনস্ট্যান্ট যেন আরেকজন সাইড বেঞ্চ থেকে উঠিয়ে নামাতে পারি 11 জন ফিল আপ করার জন্য, দ্যাট ইজ মিটিগেশন। অ্যান্ড দেন ফাইনালি অ্যাকসেপ্ট, যেখানে আমার আসলে কোনো উপরের তিনটার কোনোটাই কাজে লাগবে না, আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট রিস্ক। সো দ্যাট ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি। সো অ্যাকসেপ্ট করার আগে আই হ্যাভ টু অ্যানালাইজ যে ইফ আই ক্যান অ্যাভয়েড, আই হ্যাভ টু অ্যাভয়েড, ইফ আই ক্যান ট্রান্সফার, আই হ্যাভ টু ট্রান্সফার, ইফ দেয়ার ইজ এ মিটিগেশন, আই হ্যাভ টু টেক দ্যাট স্টেপ, ইফ নাথিং ইজ পসিবল, দেন আই উইল accept the risk in case of a negative risk. Now on the positive risk or the opportunities, there are 4: exploit, enhance, share and accept. Exploitation is enhancing in large scale. So for example, আমাদের যে কোনো একটা ইদানিং একটা ট্রেন্ড আছে, যে কোনো শপিং মল বা ডিজাইনার ফ্যাশন হাউসের জন্য আমরা হয়তো বা বলিউডের স্টার এনে সেটাকে আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা করাই। মেবি দে উইল বি চার্জিং enormous amount from that vendor, বাট যেটা হয় কি, মুখের কথায় ছড়িয়ে যায় যে সে ফর এক্সাম্পল XYZ স্টার এসেছিল, বলিউড স্টার এসেছিল ABC স্টোর ওপেন করার জন্য। সো ABC স্টোর রেডিলি একটা এক্সপ্লয়টেশন পেয়ে যায় যে হ্যাঁ ওরে বাবা, এখানে তো অমুক স্টার এসে ওপেন করছে, সো দ্যার দোকানটা অনেক পশ হবে, সো লেটস গো দেয়ার। সো দ্যাট ইজ এক্সপ্লয়টেশন, যে আপনি একটা অপরচুনিটি পেয়েছেন, সেটাকে সর্বোচ্চ পরিমাণ এক্সপ্লয়েট করে যে বেনিফিট নিতে চান, সেটা হচ্ছে এক্সপ্লয়টেশন। দেন এনহ্যান্স, আপনি চান্স, আপনার জিনিস একটা দ্রব্য আপনি বিক্রি করার চান্স বাড়ানোর জন্য যা যা করণীয় সেটা আপনি করবেন। আপনারা লক্ষ্য করবেন যে কোনো মুদি দোকানে গেলে দোকানদারের পেছনের যেই মাথার পেছনে একদম স্ট্রেট ফরওয়ার্ড আই সাইডে যেই র্যাকটা থাকে, সেটা হচ্ছে একদম পিক পয়েন্ট। ওখানে সচরাচর ভালো ব্র্যান্ডগুলো, সে ফর এক্সাম্পল ইউনিলিভার বা স্কোয়ার বা যারা ফ্রন্ট লাইনার আছে, তারা ওই স্পটটা বেছে নিতে চায়। বিকজ যে কোনো কাস্টমার গেলে দোকানদারের সাথে কথা বলার সময় অবভিয়াসলি তার আইসাইটটা ওই জায়গায় যাবে। সো দে আর এনহ্যান্সিং দ্য চান্স অফ দেয়ার প্রোডাক্ট টু বি সোল্ড, just putting the product in right place, the shaping. And another chance is যখন আমরা সুপার মল থেকে বেরিয়ে আসতে চাই, যখন আমরা ক্যাশ কাউন্টারে আসি, ওখানে গিয়ে আপনি দেখবেন নেইল কাটার্স, maybe toothpicks, maybe chewing gums, chocolates, those are arranged there because of enhancement. আপনি নর্মালি সুপার মলগুলোতে আমরা আসলে নেইল কাটার কিনতে খুব একটা যাই না, অথবা চকলেট কিনতে আমরা ওখানে যাই না, বাট আমরা যখন কিউতে আছি তখন আমার চোখের সামনে পড়লো, আমি একটা নেইল কাটার পিক করে নিলাম, একটা চকলেট পিক করে নিলাম। সো দ্যাট ইজ এনহ্যান্সিং দ্য চান্স অফ দ্য প্রোডাক্ট বিং সোল্ড, দ্যাট ইজ গ্র্যাবিং দ্যাট অপরচুনিটি। দেন শেয়ারিং হচ্ছে কমিশন বেস সেলের মতো। সে ফর এক্সাম্পল আপনি একটা যে কোনো সেলস এজেন্ট যারা আছেন, যে কোনো একটা, সে ফর এক্সাম্পল আপনি ল্যান্ডেড ব্রোকার, আপনি বলে দিচ্ছেন যে হ্যাঁ আমি আপনার জমিটা বিক্রি করে দিব, আপনি আমাকে 2% দিয়ে দেবেন। সো আমার একটা জমি আছে, আমি বিক্রি করতে চাই, আমি একজন ব্রোকারকে বললাম ওকে ইউল বি গেটিং 2% অফ হোয়াট এভার দ্য কস্ট, ইউ ক্যান negotiate with the potential customer. So I am sharing a portion of my money with that broker so that he or she acts on behalf of me, so that I get the value for that share. যেহেতু আমি টাকা পাচ্ছি, সেখান থেকে আমি তাকে 2% দিয়ে দিলাম। সো আই এম শেয়ারিং মাই পোর্শন উইথ হিম টু গ্র্যাব দ্য অপরচুনিটি। যেহেতু তার এক্সপার্টিস আছে, আমার এক্সপার্টিস নাই, right? So he can sell, I cannot, so that's why I am sharing some of my revenue with him or her. Then accept is whatever, if we get any opportunity for certain, for sure আমরা এটা গ্র্যাব করে নিব, রাইট? যদি আজকে আমি যাই সুপার শপে গেলাম, আমার কোনো আইডিয়া ছিল না, I went for buying a soap, or I went for buying a maybe dish, and আমি ডিশটা হাতে নিয়ে দেখলাম এর মধ্যে বলা আছে a soap is free with that, I'll take that opportunity, accept. So these are the risk management risk response strategies.
for positive and negative risk. So that concludes our lecture on risk management. If you need any further lecture or on any topic, please do let me know in the comment section. I'll be providing you with further details. Thank you very much for watching.